নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের বিশেষ টক শোতে আপনাদের স্বাগত। এবং তার পাশাপাশি আজকে আমরা রাজ্যের গোটা রাজ্য জুড়ে যে রামময় একটা পরিবেশ রয়েছে সেই দিকেও কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গাতে এবং কিভাবে ভগবান রাম শ্রীরামের পুজো হচ্ছে আজকে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। আজকে আমাদের সঙ্গে টক শোতে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথজিউ মন্দির থেকে তিনি শ্রীমৎ স্বামী শ্যামসুন্দর প্রভু মহারাজ। নমস্কার, আপনাকে স্বাগত হরে নিউজ কৃষ্ণ। ভ্যানগার্ডের পর্দায়। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো মহারাজের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা প্রথমেই দেখে নেব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন এবং সরাসরি সেখানে মেহের কালীবাড়িতে কি পরিস্থিতি রয়েছে দেখে নেব। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগর স্থিত মেহের কালীবাড়িতে। এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন মন্দিরে কিন্তু মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ আজ রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন মন্দিরগুলি সেজে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছে মেহের কালীবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দের কতটা উৎসাহ, কতটা উন্মাদনা আজকের এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। চলুন আমরা ভেতরে ঢুকি, দেখি মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস। প্রথমত দেখা যাচ্ছে যে এলইডি স্ক্রিনের মাধ্যমে রাম মন্দিরের যে উদ্বোধন একেবারে সরাসরি লাইভ সম্প্রচার আমরা দেখতে পাচ্ছি মেহের কালীবাড়ি থেকে। মেহের কালীবাড়িতে যারা সনাতনীরা রয়েছে, যারা হিন্দু ভক্তরা, যারা রাম ভক্তরা রয়েছে, তারা কিন্তু আজ রাম মন্দিরের সরাসরি সম্প্রচার দেখার জন্য মেহের কালীবাড়িতে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের এটা যে রাম মন্দিরের উদ্বোধনের দিন কতটা উচ্ছ্বাস, কতটা উদ্দীপনা রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ওনার সাথে আমি সামান্য কথা বলবো। ম্যাডাম, আজকে রাম মন্দিরের উদ্বোধন, কেমন অনুভূতি আজকের দিনে দাঁড়িয়ে? সবাইকে জয় শ্রীরাম। এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত অনুভূতি। মেরের জীবন, আমার জীবন মানে জীবিত থাকতে আমি দেখবো, আমি কল্পনা করিনি, কিন্তু বিশ্বাস ছিল ভগবান রামলালা ভব্য মন্দিরে, দিব্য মন্দিরে বিরাজ করবেন। মানে ভাষা বলতে পারবো না এটার অনুভূতি। সবাইকে জয় শ্রীরাম। একেবারে চোখের জলে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে ওনার অনুভূতিটা কতটা। বহু বছরের প্রতীক্ষা, কি বলবেন, এত বছরের প্রতীক্ষার পর আজ রামলালার উদ্বোধন হচ্ছে, গোটা দেশবাসীর জন্য কি বার্তা দেবেন? অদ্ভুত এক অনুভূতি, অলৌকিক এই মুহূর্ত। এটা অনুভব করার বিষয়, বলে বোঝানোর বিষয় না। এটা সবার, আমার মনে হয় আমার মতো সবার আরো বেশি অনুভূতি ওনারা লাভ করেছেন। এক অবর্ণনীয়, একটা অদ্ভুত আনন্দ, পরম আনন্দ। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিলেন মেহের কালীবাড়ি থেকে, এবং আরো বিস্তারিত অবশ্যই আমরা আলোচনা করব। এবার চলে যাব মহারাজের কাছে। মহারাজ, আজ রাম মন্দিরের উদ্বোধন হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? স্বাভাবিকভাবে আমরা যারা সনাতনী কিংবা যারা ধর্মপ্রাণ, তাদের একটা আজ নূতন সূর্য উদয়। আজকের এই যে সূর্য উদয়, এটা সনাতনীগণের একটা ঐতিহাসিক দিন। কারণ
সনাতনীগণ সত্যের পূজারী এবং তারা সত্যের তারা অপেক্ষায় ছিলেন এতদিন। সত্য উদ্ঘাটন হয়েছে এবং প্রভু রামলালা আমাদের যে প্রাণের দেবতা, প্রাণের ঠাকুর, তিনি আজ নবনির্মিত মন্দিরে তিনি বিরাজমান হয়েছেন। কাজেই স্বাভাবিকভাবে সনাতনীগণের হৃদয়ে আনন্দ উল্লাস সেটা স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি। তো রাম হলেন সনাতন পুরুষ সাক্ষাৎ, তিনি আনন্দময়, তিনি সকলেরই রাম। আজ বিশ্ববাসী জেগে উঠেছে, সকল বিশ্ববাসী বলছে যে রাম আমাদেরও, তিনি আমাদেরও পূর্বপুরুষ, তিনি আমাদেরও আনন্দ প্রদানকারী, আমাদেরও রাম। তো এই যে বিরাট একটা জনমানবে বিশ্ববাসীর হৃদয়ে যে প্রভু রঘুবরের যে একটা ছোঁয়া, রঘুবরের যে একটা অনুভূতি সকলের হৃদয়ে, এটাই আমাদের সনাতন ধর্মের, সনাতনী ধর্মপ্রাণগণের আজ এক বিশাল গৌরবের দিন। তো সেটাই অনুভব হচ্ছে, খুবই হৃদয়টা মতলব আনন্দে একদম ভরে উঠেছে। একদম। এই যে রাম মন্দিরের বিষয়ে স্বাভাবিকভাবেই গোটা ভারত জুড়ে একটা আবেগ রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। বহু বছরের একটা বলা চলে যে প্রতীক্ষা, তার অবসান এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে। তো আধ্যাত্মিক দিকটাও আমরা যদি দেখি একটু, যে ভগবান শ্রীরাম এত বছর পরে তার একটা, এর আগে যেটা আমরা দেখেছি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছিলেন যে আগে একটা টেন্টের মধ্যে সেখানে পুজো করা হতো, আজকে একটা যে বড় মন্দির, একটা ভব্য মন্দিরের ভিতরে তার প্রতিষ্ঠা হয়েছে। যারা সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছেন, যারা ভগবান শ্রীরামকে পুজো করেন, তাদের যে বিশ্বাস আস্থা, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে এবং কি মনে হচ্ছে, আপনিও একজন সনাতনী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, স্বাভাবিক। এতদিন ধরে ভগবান রঘুবর তিনি টেন্টের মধ্যে ছিলেন। পরমেশ্বর ভগবান তো সর্বত্রই বিরাজমান, সর্বত্রই তিনি থাকেন, ঘটে পটে জলে রণে বনে, সর্বত্রই তিনি বিরাজমান। এই জন্য ওনার আরেক নাম বাসুদেব। তারপরেও ভৌগোলিক দৃষ্টিতে, ভৌতিক দৃষ্টিতে আমাদের যে আমরা যে অবস্থায় আছি স্থান কাল পাত্র ভেদে, পরমেশ্বর ভগবানও সেটা তার ভক্তকে দিয়ে, তার অনুগামীগণকে দিয়ে, তার প্রেমিকজনকে দিয়ে তিনি সেটাকে, সেই সত্যটাকে প্রকাশ করিয়ে তিনি সেই সত্যের স্থানেতে তিনি বিরাজমান হয়েছেন। তিনি সত্যস্বরূপ রঘুবর। তারপরেও একটা ভৌগোলিক, একটা ভৌতিক যে বিচারধারা, তিনি সেটার মাধ্যমেই অপেক্ষা করেছেন ভক্তগণের। এটা একটা প্রেমের আবেগ, একটা প্রেমের বিনিময়। তিনি অপেক্ষা করেছেন যে না, হ্যাঁ, ভগবান ইচ্ছা করলে সবকিছু করতে পারেন, কিন্তু তারপরে তিনি তার নিজজন, তার প্রেমিক যারা ভক্ত, তার অনুগামী, তাদের মাধ্যমে তিনি সেই সেবাটা গ্রহণ করেন। তো এই প্রকার আমরা ঐতিহাসিকভাবেও দেখেছি বহু স্থানে যে তিনি তার অনুগামীগণকে, তার অনুসারীগণকে তিনি স্বপ্নযোগে কিংবা শক্তি সঞ্চার করে কিংবা অনুপ্রেরণা জুগিয়ে তিনি কি করেন, সেই সেবাটা গ্রহণ করেন। তাই স্বাভাবিকভাবে এতদিন পরমেশ্বর ভগবান টেন্টের মধ্যে ছিল, তিনিও ভক্তের অপেক্ষা করেছিলেন যে আমার ভক্ত এসে কবে আমাকে দিব্য ভব্য অদ্ভুত যে শ্রীমন্দির নির্মাণ করে আমার এই অযোধ্যা ধামেতে, আমার এই পবিত্র পীঠেতে আমাকে সেখানে বিরাজমান করবেন। ভগবানও এটা ভক্তের অপেক্ষায় ছিলেন। তো আজ সেই ভক্তগণের দ্বারা তিনি দিব্য ভব্য মন্দিরে তিনি বিরাজমান হলেন। তো স্বাভাবিকভাবে সনাতনীগণের যে ভাবনা, এখানে আমাদের মনে রাখতে হবে রাম মানে হলো যিনি আনন্দ প্রদান করেন। রাম শব্দের অভিধানিক অর্থ মানে আনন্দ। তো কাজেই যিনি সর্বত্র সবাইকে আনন্দ প্রদান করেন, কাজেই আমরা সকলে যেন ভগবান রঘুবরের, রঘুনাথের যেই আবেগ, ওনার যেই ভাবনায় আবেগ সর্বত্র সকল সনাতনীগণের মধ্যে রয়েছে, যেন বিবেকটাকে আমরা মিশ্রিত করে চলি, আবেগ বিবেক দুটোকে একসাথে করে আমরা চলি। কারণ রাম সর্বত্র, রাম সকলের, রাম সকল বিশ্ববাসীর। সেই জন্য আজ এই অনুষ্ঠান আমার মনে হয় এটা আন্তর্জাতিক স্তরেই পৌঁছেছে। কারণ যেহেতু
সনাতনীগণ তো বিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে। আর তাছাড়া আমরা আজ দেখি যে বিশ্বের যতগুলো দেশ রয়েছে যেগুলো দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, সেই সেই দেশে প্রধান বিচারপতি বলুন কিংবা প্রধান প্রশাসক বলুন, রাষ্ট্রপ্রধান বলুন, অথচ তারা সনাতনী। তো এই দিকে আমরা গৌরবান্বিত, কিংবা স্বাভাবিকভাবে এটা আন্তর্রাষ্ট্রীয় একটা মহা মহোৎসব বলা যেতে পারে, কারণ রাম সকলের প্রভু। একদম। আরো একটা বিষয় অবশ্যই আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, এই যে রাম মন্দির, বহু বছরের অপেক্ষা, অবশ্যই আমরা বলছিলাম এই রাম মন্দির নির্মাণ হয়েছে এবং এই রাম মন্দির অবশ্যই একটা প্রতীক বলা চলে। তো এই গোটা ভারতবর্ষের জন্য আপনি এখনই বলছিলেন যে আন্তর্জাতিক স্তরে সেই ব্যাপারটা পৌঁছে গেছে, তো গোটা ভারতবর্ষের জন্য সেটা কতটা ভালো হয়েছে? একটা মন্দির হয়তো রামের বা বিভিন্নভাবে আমরা ঘরেও পুজো করে থাকি, কিন্তু এই যে রাম মন্দিরের আলাদা একটা বিষয়, সেটা কতটা ভালো হয়েছে ভারতবর্ষের জন্য, কি বলবেন? আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে, আপনি বলছিলেন আপনি আন্তর্জাতিক যারা রয়েছেন বিশ্ব বিভিন্ন জায়গায় সনাতনীরা, তারা এখন ভারতবর্ষকে কিভাবে দেখবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই রাম মন্দিরের প্রেক্ষাপট থেকে যদি বলেন। হ্যাঁ, আমি যেটা কিছুক্ষণ পূর্বে বলেছি, আবেগ দিয়ে বিচার করলে হবে না, বিবেক দিয়ে বিচার করতে হবে। যেহেতু স্বাভাবিকভাবে সত্যের একটা উদ্ঘাটন, সকলেই জানে সত্য কখনো কখনো অপ্রিয় হয় যদি সেটা আমার মতো না হয়। সত্য কারোর প্রতি অপেক্ষামান থাকেন না, সত্য নিজ স্থানে নিজেই সেটা প্রকাশন, সময় অনুসার সত্যকে ঢেকে রাখা যায় না। তো সেই সত্যটা প্রকাশ হয়েছে। বিবেক দিয়ে যদি আমরা বিবেচনা করি, বিশ্ববাসী যারা রয়েছে কিংবা আমাদের ভারতবাসী যারা বিবেক দিয়ে বিবেচনা করেছে, একটা সাধারণ মন্দিরই নয়, এটা একটা সাধারণ মূর্তি নয় সেখানে বিরাজমান, সেখানে কোটি কোটি সনাতনীগণের আত্মবিশ্বাস, তাদের মর্যাদা, তাদের সম্মান, কোটি কোটি সনাতনীগণের যে মনের শ্রদ্ধা, আবেগ, ভাবনা, সেটা জড়িত হয়ে আছে সেখানে। তো কাজেই স্বাভাবিকভাবেই সেটা সনাতনীগণের জন্য একটা বিশাল। এবং আমি যেটা বলেছি, আজ বিশ্বের সকল জাতি, তারা এদের মধ্যে যারা গণমান্য রয়েছে তারা পর্যন্ত তারা নিজে দাবি করছেন যে না, শ্রীরাম আমাদেরও পূর্বপুরুষ। আমি তো ইন্টারনেট যুগে দেখেছি যে কোন কোন পীর, তিনি রামলালার কথা বলতেই আবেগেই পড়ছেন, ভেঙে পড়ছেন, তিনিও কাঁদছেন যে হ্যাঁ, আমরাও দেখেছি এতদিন ধরে টেন্টের মধ্যে রামলালা ছিল, আজ তিনি ভব্য দিব্য মন্দিরে বিরাজমান, আমরা প্রসন্ন। তো এই প্রকার যারা বিবেক দিয়ে বিবেচনা করেন, নিশ্চয়ই সেটা বিশ্ববাসীর জন্য ভালো, ভারতবাসীর জন্য ভালো। কারণ এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে সত্য উদ্ঘাটনের জন্য একটা অপেক্ষা, প্রতীক্ষা, একটা বিশ্বাস, কিংবা একটা আমাদের যে আবেগ, সেটা ধৈর্য, সেটা আমাদের রাখতে হবে। তো সেই ধৈর্যটা আমরা সনাতনীগণ রেখেছি, তার ফলস্বরূপ ভগবান বিরাজমান হয়েছেন। এটা আমাদের সকলেরই আনন্দ। এবার একটু আপনাকে থামাবো, আমরা চলে যাব এবারে আমাদের প্রতিনিধি দুর্গাচুমুনি বাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কিভাবে সেখানে সেলিব্রেট হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, উদ্বোধনের দিবস, সেটা দেখে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাচৌমুনি বাজারে। আমার পেছনে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় রাম পুজো হচ্ছে, অর্থাৎ একেবারে রামময় হয়ে রয়েছে গোটা রাজ্য। এখানে কিন্তু পূজার্চনা হচ্ছে বাজার কমিটির উদ্যোগে, এবং রামলালার আজ প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুর্গাচৌমুনি বাজারে রাম পূজার আয়োজন করা হয়েছে। এখানে বাজার কমিটির সদস্যরা রয়েছে, আমি কথা বলবো। আজকে কি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই রাম পুজো? এটা ভারতবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত, আজ রাম মন্দির উদ্বোধন হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। সেই উপলক্ষে আমরা দুর্গাচৌমুনি বাজার থেকে আমরা এই রাম পূজার আয়োজন করেছি। আজকে আমাদের এই রাম পূজাতে সন্ধ্যা থেকে আমরা প্রায় 2-3 হাজার ভক্তদেরকে আমরা প্রসাদ বিতরণ করব। সেই উৎসবই আমাদের সারা বাজার আজকে পালন করছে। আজ অনুভূতি কেমন রাম মন্দিরের উদ্বোধনে আপনারা পুজো করছেন?
অ্যাকচুয়ালি রাম মন্দিরের অনুভূতিটা বলতে গিয়ে আজকে আমাদের দুর্গাচমনী দিনে সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষে এক দীপাবলির মতন আনন্দ সবাই উপভোগ করছে এবং সবার মনের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ আসছে যে একটা উৎসবের থেকে বেশি আনন্দ নিয়ে সবাই আজকে রামলীলার অনুষ্ঠান পালন করতেছে। তো সেই কারণ দেখবেন আজকে ত্রিপুরার প্রত্যেক গলিতে, হাটে, বাজারে সবখানে দেখবেন রামের এই ধ্বজ লাগানো আছে। সবাই খুব আজকে আনন্দিত এই রামের পূজাতে। কেমন অনুভূতি, কেমন? দুর্গাচমনী বাজারের সমস্ত ব্যবসায়িক সবাই খুশি, আজকে আনন্দিত। আমরা সারাদিন ধরে আজকে সমস্ত সবাইকে নিয়ে আজকে একটা আমরা দুপুরে আমরা একটা প্রসাদের আয়োজন করা হয়েছে। এটা 3টার থেকে আমরা রাত্র 8টা পর্যন্ত বিতরণ করব এবং ফ্রাইড রাইস এবং আলুর দম আমরা ব্যবস্থা করেছি। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিলেন এতক্ষণ পর্যন্ত দুর্গাচমনী বাজার থেকে। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা এবং জাকির হোসেনকে, তারা দুজন ছিলেন সেখানে। আবারও ফিরে আসছি মহারাজের কাছে। এই যে আমরা কথা আলোচনাটা করছি মহারাজ, যে রাম মন্দিরকে কেন্দ্র করে, অবশ্যই আপনি বলছিলেন যে বিশ্ববাসীর কাছে অবশ্যই ভারতের জন্য একটা ভালো বিষয় হয়েছে। এই যে আজকের দিনে আমরা দেখেছি রাম, এটা আমরা ধরে নিতে পারি কেমন, যেমন যখন থেকেই আমরা বিশ্ববাসীরা কিংবা ভারতবাসীর অপেক্ষায় ছিলাম যে সত্যের প্রকাশ হোক, তাতে অনেকে মন্তব্য করেছেন সেটাতে বিভেদ কিংবা একটা মতভেদ কিংবা একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। তো বাস্তবটা যদি আমরা দেখি তাহলে এখন পর্যন্ত তো কিছুই না, স্বাভাবিক। কেমন? তো এতে বোঝা যায় নিশ্চয়ই এই জিনিসটা পরমেশ্বর ভগবানের ইচ্ছায় আর সকলের মঙ্গলের জন্যই হচ্ছে, স্বাভাবিক। তো এতে আমরা দেখতে পাই সকল বিশ্ববাসী, ভারতবাসী সকলে আজ আনন্দে মেতে উঠেছে। নাম ও প্রভাবে মাতিল বিশ্ব, নাম রস সবে পায়। আরেকটা বিষয় আমরা যেটা দেখলাম যে অযোধ্যাতে একদিকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু সেই যে উৎসবটা শুধুমাত্র অযোধ্যাতেই কিন্তু সীমিত নয়, গোটা দেশে যেরকম ভাবে ছড়িয়ে গেছে একই রকম ভাবে আমরা দেখছি গোটা বিশ্বের কোনায় কোনায় কিন্তু আজকের এই দিনটাকে উদযাপন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি, একেবারে বলা চলে যে দুর্গাপূজা বা অন্যান্য পূজা যেভাবে আমরা দেখি সেইভাবে কিন্তু রাম ভগবানের অনেকটা সেরকমই অনুভব হচ্ছে। সেটা একটা উৎসবের আমেজ কিন্তু আমরা প্রত্যেকে যেন অনুভব করতে পারছি। তো এই যে বিষয়টা, এই যে শ্রীরামের পুজো হয়তোবা সেইভাবে আমরা আগে দেখিনি, আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, তো সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি জনমানসে প্রভু রাঘবের প্রতি, রঘুনাথের প্রতি একটা ভক্তি তো, শ্রদ্ধা তো রয়েছে। হয়তোবা আমরা সেই শব্দটা, রাম শব্দটা উচ্চারণ করলেই আমাদের মনে কিরকম একটা ব্যতিক্রম ভাবনা মাঝে এসে গেছিল, মনে হয় একটা সংকীর্ণতা। কিন্তু না, আমরা আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পূর্ব আচার্যগণ, আমাদের যে পূর্বসূরিগণ, তাদের থেকে আমরা ভগবত নামের অদ্ভুত, ভগবানের পবিত্র রাম নামের আমরা মহিমা শুনেছি। তারা রাম নাম করত সেই রকম। তো সেই ভাবনাটা আজ আবার প্রকাশ হয়েছে যে না, সবকে রাম সব মে রাম, সর্বত্রই সবার তিনি প্রভু। তো জনমানসে প্রভু রাঘবেন্দ্রের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল। হয়তোবা স্থানকাল পাত্রের অনুসারে সকলে এই উন্মাদনা, এই যে একটা ভাবাবেশ, এটাকে হয়তোবা প্রকাশ করার জন্য সেরকম কোনো স্থানকাল পাত্র পাইনি। আজ বিশ্ববাসী, ভারতবাসী সেই স্থান পাত্র খুঁজে পেয়েছে, যার জন্য ভারতবাসী, বিশ্ববাসী, আমাদের ত্রিপুরাবাসীও আজ তাদের যে হৃদয়ের যে একটা আবেগ, সেটাকে রাঘবেন্দ্রের চরণে, রঘুনাথের চরণে তারা প্রকাশ করতে পেরেছেন। একদম। আজকের দিনে দাঁড়িয়ে এই যে পুজো হচ্ছে বিভিন্ন জায়গাতে, আজকের দিনে আপনার কি মনে হয় আগামী দিনেও এইভাবেই এই ভক্তি ভরে এই পুজোগুলো কন্টিনিউ হবে বিভিন্ন জায়গাতে, এবং হওয়াটা কতটা জরুরি?
অবশ্যই দেখুন, একটা কথা কি, রাম বলতে আমরা প্রথমে অভিধানিক একটা শব্দার্থ আমরা আলোচনা করেছি। তো সেই রাম, দশরথ নন্দন রাম, তিনি এসেছেন শুধু কোন একটা বিষয়ে একটা দিক বিচার করলে হবে না। আজ যেমন আমাদের জগন্নাথ মন্দিরে মহামান্য রাজ্যপাল মহোদয় এসেছেন, তিনি রাঘবেন্দ্র সম্বন্ধে বলেছেন যে রাম একজন আদর্শ পুত্র, রাম একজন আদর্শ পতি, রাম একজন আদর্শ ভ্রাতা, রাম একজন আদর্শ রাজা, রাম একজন আদর্শ পিতা। আমরা যদি রামায়ণ পড়ি, বাল্মীকি রামায়ণ কিংবা গোস্বামী তুলসী দাসের রামচরিত কথা, এতে আমরা বুঝতে পারি যে না, এটা আমাদের দরকার। বর্তমান পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রাম কথা, রাম প্রভুর জীবনাদর্শ আমাদের প্রত্যেকের দরকার। সেজন্য হ্যাঁ, আমরা ধর্মীয় ভাবাবেগে, ভাবাবেশে পূজা করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রামময়, রাম ভগবানের, রাম প্রভুর যে আদর্শ, যেটা আমরা বলি ওনাকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, যিনি মর্যাদার যে পুরুষ, তার মধ্যে উত্তম পুরুষ, যথাযোগ্য মর্যাদা। তো সেই রাম প্রভুর যে জীবনাদর্শ, এটা যদি আমরা পারিবারিক জীবনে আমরা কাজে লাগাতে পারি, তাহলেই সুন্দর পরিবার গঠিত হবে। আজকে পরিবারে যে মান্যমানতার অভাব, সন্তান, মাতা পিতা কিংবা পতি পত্নী, আত্মীয় পরিজন, গুরুজনদের প্রতি যে মান্যমানতার অভাব, এই জন্য ভগবান শ্রী রঘুনাথের যদি আদর্শ চরিত কথা, এটা প্রশিক্ষণ যদি সমাজে, পারিবারিক জীবনে লাভ করা যায়, তাহলে এই রাম পুজোর, সীতারাম যে পুজোর যে সার্থকতা হবে স্বাভাবিকভাবে। তো ভাবাবেগে আমরা করছি, কিন্তু তার সাথে সাথে আমি নিবেদন করব ভগবান রাঘবেন্দ্রের যে জীবন আদর্শ, ওনার যে জীবন আদর্শটাকে যেন আমরা আমাদের পারিবারিক জীবনে আমরা লাগাতে পারি, সামাজিক জীবনে লাগাতে পারি। তখনই সুন্দর সমাজ, সুন্দর পরিবার গঠিত হবে, প্রত্যেক পরিবারে শান্তি আসবে, সুখ আসবে। একদম রাম রাজ্য আরেকটা কথা আমরা বারবারই শুনছি, অনেকের মুখে শুনছি, অনেক ভক্তদের মুখে শুনছি যে রাম রাজ্য স্থাপিত হবে বা হওয়ার জন্য চাইছেন অনেকে। তো এই রাম রাজ্য যে আদর্শ একটা রাজ্য হওয়ার একটা বিষয়, সে ব্যাপারে আপনার কি ধারণা? স্বাভাবিক, রাম রাজ্য কখন হবে? যখন রাম প্রভুর, যেটা আমরা আলোচনা করছি, রাঘবেন্দ্রের যে আদর্শ চরিত কথা যদি আমি আমার জীবনে পালন করি, আমি আমার জীবনে পালন করব, আমার পরিবারকে পালন করাবো। পরিবারের যদি সকল সদস্যগণ তারা সেই আদর্শ চরিত তারা পালন করে, তাহলে কি হবে? সুন্দর একটি পরিবার গঠিত হবে। পরিবার যদি সুন্দর হয়, প্রতিবেশী সুন্দর হবে, প্রতিবেশী সুন্দর হলে পাড়া সুন্দর হবে, পাড়া সুন্দর হলে গ্রাম সুন্দর হবে, সেই গ্রাম সুন্দর হলে সেই নগর সুন্দর, জেলা সুন্দর হবে, সেটা হলে রাজ্য সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। এটাই তো রামময়, এটাই তো রাম রাজ্য। বাহ্যিক দৃষ্টিতে দৃষ্টিনান্দনিক কোনো বিষয় নয় রামরাজ্য। হতে পারে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, দৃষ্টিনান্দনিক, কিন্তু রামরাজ্য বলতেই যে ভগবান রাঘবেন্দ্রের যে জীবনধারা, জীবন শিক্ষা, সেটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তখনই বাস্তব রামরাজ্য গঠিত হয়। একদম। আমরা মহারাজের কাছে আবারও আসবো। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবারে 16 নম্বর ওয়ার্ডের শনি কালী বাড়িতে রয়েছে, কিভাবে সেখানে পূজিত হচ্ছেন ভগবান শ্রীরাম দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্কর চৌমনি স্থিত শনি মন্দিরের সামনে। এখানে রয়েছে পাবিয়াছড়া যিনি বিধায়ক রয়েছেন ভগবান দাস, তিনি রয়েছেন, তিনি প্রদীপ জ্বালিয়ে আজকের এই মহাযজ্ঞের সূচনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি প্রদীপ জ্বালিয়ে আজকের এই মহাক্ষণের সূচনা করছেন। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের, রামলালার আজ প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মন্দির সেজে উঠেছে, বিভিন্ন মন্দিরে রাম নাম জপ চলছে, বিভিন্ন জায়গায় রাম পুজো চলছে এবং
একটা ধারা বা আমরা সনাতন ধর্মে দেখতে পাই যে কোনো অনুষ্ঠানের প্রথম সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে। তারই যেন আজ একটি উদাহরণ বা চিত্র আমরা দেখতে পাচ্ছি শনি মন্দিরের সামনে। শঙ্কর চৌমুহনী স্থিত শনি কালী মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাসের হাতেই আজকের এই অনুষ্ঠানটির উদ্বোধন হচ্ছে। সারা দিন ব্যাপী চলবে পুজো, চলবে মহাযজ্ঞের আয়োজন। কথা বলবো ভগবান দাসের সাথে। কেমন অনুভূতি আজকে? আজকের অনুভূতি সত্যি এটা বলার মতো কোনো ভাষা নেই। এই ভগবান শ্রী রামচন্দ্রের আজ ভব্য মন্দির তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংঘ প্রধান রয়েছেন, সবাই মিলে আজকে অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্র আবার পুনরায় উনি উপস্থিত হয়েছেন এবং রামরাজ্য অনেক আগেই শুরু হয়েছে। 2014 সাল থেকেই রামরাজ্য শুরু হয়েছে, মোদীজি সেই রাজ্য শুরু করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে ভগবান শ্রী রামচন্দ্রের সেই ভব্য মন্দিরে উপস্থিতির মধ্য দিয়ে আজকে সেই রাজধর্ম এবং রামরাজ্য তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা শহরের 8 বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 16 নং ওয়ার্ডে আজকে আমাদের এখানকার সমস্ত রাম ভক্ত ভাই বোনেরা এবং অত্র অঞ্চলের যারা ধর্মপ্রাণ মানুষ, হিন্দু সনাতনী, সবাই আজকে এখানে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা হচ্ছে। ঠিক সময় মতোই পুজো শুরু হয়েছে, যজ্ঞ হচ্ছে। অনেক অনেক আনন্দ লাগছে। আজকে মনে হচ্ছে যে আমরা সত্যি সেই যে আমাদের বিতর্কিত বা সেই প্রভু শ্রী রামচন্দ্রের কে আমরা আভার স্বয়ং আমরা পেয়েছি, এটাই আমাদের অনুভূতি রয়েছে। 50 বছর পর রামলালা আবারও অযোধ্যায় গেলেন। কি মনে হচ্ছে এত বছর পর রামলালা গেছে? সাধারণ মানুষ, বিশেষ করে সনাতনী ধর্মের যারা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা কত বড়? আমি এইটাই বলবো যে আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বান রেখেছেন সমস্ত দেশবাসীর পক্ষে যে আজকে দীপাবলি হবে। সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে সেই পঞ্চদীপ বা প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে দীপাবলি হবে এবং আজকের এই দিনটা গোটা ভারতবাসীর জন্যই এটা ঐতিহাসিক দিন। যে 500 বছরেরও অধিক সময় ধরে যে বিতর্কিত সেই জায়গাটা ছিল, আজকে সমাধান হয়েছে এবং আজকে মন্দিরের উদ্বোধন হয়েছে। স্বাভাবিক কারণেই যেটা আলাদা আনন্দ, আলাদা উল্লাস আমাদের মধ্যে, সকলের মধ্যে রয়েছে। আমি আশা রাখবো যে সকল আমাদের অত্র অঞ্চলের যারা হিন্দু সনাতনী রয়েছেন বা অন্য যারা রয়েছেন, সবাই আজকের এই দিনটি মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান রয়েছে সেই আহ্বানে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে আমরা স্মরণ করব, ওনার প্রার্থনা আমরা করব। না, আজকে খুবই আনন্দের দিন এবং দেশবাসী হিসাবে আমরা গর্বিত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে অযোধ্যার ভব্য রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই হয়েছে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা প্রদেশেও আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন 16 নম্বর ওয়ার্ডের শান্তিকালী বাড়িতে কিভাবে সেই জায়গাতে ভগবান শ্রীরামের পুজো হচ্ছে, সেটা আমরা দেখলাম। এবং আজকের আমাদের আলোচনায়, স্টুডিওতে আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ জিউ মন্দির থেকে শ্রীমৎ স্বামী শ্যামসুন্দর প্রভু মহারাজ, এবং ওনার সঙ্গে বিস্তারিত আমরা আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ মহারাজ আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমিও আজ এই যে নিউজ ভ্যানগার্ডকে আমি ধন্যবাদ জানাই, কেন আজ এই উৎসবটাকে তুলে ধরার জন্য এবং জনমানবে সনাতন যে ভাবধারা, শিক্ষা যেন ছড়িয়ে দেওয়ার জন্য এই যে চেষ্টা। এবং সর্বান্তে আমি আজকের এই দিনে তাদের স্মরণ করব যারা এই রাঘবেন্দ্রের আবির্ভাব পীঠের জন্য যারা জীবন সমর্পণ করেছেন এবং যারা
এই আবির্ভাব স্থানের জন্য যারা সহযোগ করেছেন এবং বর্তমান আমাদের ভারতবর্ষের যিনি পরিচালক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, এনারও চেষ্টা এটা আজ ভগবান ফলপ্রসূ করেছেন। পরমেশ্বর ভগবানের আশীর্বাদ সকল বিশ্ববাসী, ভারতবাসী, ত্রিপুরাবাসীর প্রতি বর্ষিত হোক এবং সকলে শান্তি লাভ করুন, সকলে আনন্দে থাকুন, এটাই আমি প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই বিশেষ টক শো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।